স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। বাংলাদেশি পণ্যে আরও ৩৫% শুল্ক বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এতে মোট শুল্ক দাঁড়াবে ৫০%, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠিও লিখেছেন ট্রাম্প। তবে শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন পরিমাণের শুল্ক বাড়িয়ে মোট ১৪টি দেশে চিঠি পাঠিয়েছেন তিনি। ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন ট্রাম্প। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে বিস্তারিত তুলে ধরেছেন ট্রাম্প। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের শুল্ক বাণিজ্য বাধাগুলো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অসামঞ্জস্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক ঠিক করতেই নতুন শুল্ক নির্ধারণ করা হলো। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের জন্য বাজার সম্পূর্ণ উন্মুক্ত করে এবং শুল্ক অশুল্ক বাধাগুলো সরিয়ে দেয়, তাহলে এই শুল্ক পুনর্বিবেচনা করা হতে পারে। এছাড়া বাংলাদেশি কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রে উৎপাদন বা কারখানা স্থাপন করে, তাহলে তাদের পণ্যের উপর শুল্ক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এদিকে শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন করে পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করলে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মাসুদ রানা, নিউজ 24। বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের USTR এর যে বৈঠক হবে, সেখানে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বর্তমানে ৫ বিলিয়ন। সরকার চায় দেশটির সঙ্গে এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে। যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের উপর যে ৩৫% শুল্ক আরোপ করেছে, সেই বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে। ৯ জুলাই বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সাথে USTR এর বৈঠকে এই বিষয়টি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা। অফিসিয়ালি আমাদের চিঠি লিখেছেন, এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন। আজকেই কমার্স যাচ্ছে, 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিংয়ের পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা USTR এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। ট্রাম্পের শুল্ক নীতিতে অনিশ্চিত দক্ষিণ এশিয়ার বাজার। বিশেষ করে এশিয়ার শেয়ার বাজারে দেখা দিয়েছে বড় দরপতন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অর্থনীতি। শঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। এতে শুধু বৈশ্বিক নয়, বরং ব্যাহত হবে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধিও। ২০২৪ সালে বিশ্ব অর্থনীতির মোট জিডিপির ৭.২% যোগান দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তবে ট্রাম্পের নতুন শুল্ক এসব দেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনীতির ঝুঁকি তৈরি করেছে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের ফলে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলোর অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্যারিফের কারণে তাদের বস্ত্র, আসবাব, রাবার এবং প্লাস্টিক শিল্প ক্ষতির সম্মুখীন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি থাকা সত্ত্বেও যে শুল্ক আরোপ করা হচ্ছে তা বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, আর এটিকে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছে চীন। এটি মার্কিন যুদ্ধের আরেকটি হাতিয়ার। তারা চায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক। যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের উপর বড় অঙ্কের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতেও দেখা দিয়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য ঘাটতি কমানো এবং সমঝোতার কোনো বিকল্প নেই। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খড়গটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে।
অর্থনীতিবিদদের আশঙ্কা ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। তবে ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন সেখানে আলোচনার সুযোগ রাখায় আশার আলো দেখছেন অনেকে। মাসুদ রানা, নিউজ 24। বিগত 3 নির্বাচনের পর্যবেক্ষকদের এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর এরই মধ্যে পর্যবেক্ষক নীতিমালা তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আর এরপর সিইসি জানান, নির্বাচনের তারিখ নিয়ে কানাডার রাষ্ট্রদূতের সাথে কোনো আলোচনা হয়নি। নির্বাচনের আগে তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে কানাডা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন সিইসি। আরও বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও জানতে চেয়েছে কানাডার রাষ্ট্রদূত। এবার নির্ভরযোগ্য ও দায়িত্বশীল পর্যবেক্ষক আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে। তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব। যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, যখন আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। যারা অন্ধকারের শক্তিকে ক্ষমতায় আনতে এবং হাসিনার পুনর্বাসনে আগ্রহী, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চান। জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় এই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, নির্বাচনে ভীত দলগুলোর এই পিআর পদ্ধতি বিএনপি কিংবা অন্য কারো ঘাড়ে চেপে আদায়ে যথাযথ নয়। নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে পিআর পদ্ধতি চালু করতে আগ্রহী দলগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আরও বলেন, স্বৈরতন্ত্র থেকে মুক্তির একমাত্র উপায় একটি গণতান্ত্রিক নির্বাচন, অন্যথায় শহীদদের যথাযোগ্য সম্মান দেয়া হবে না। যে ভোটাধিকার হাসিনা কেড়ে নিয়েছে সেটি জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না কাজের। যারা নির্বাচন ভয় পায়, যারা কোনো না কোনো অন্ধকারের শক্তিকে পুনর্বাসন করতে চায়, মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, কায়দা কানুন তারা ধরছে পিআর। আমার কাছে মনে হয় পিআরটা এখন যথেষ্ট না। আওয়ামী আমলের আন্ডারগ্রাউন্ড তৎপরতার চালানোরাই বিএনপির বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন তিনি। কাদের রাতের অন্ধকারে চেয়ারম্যান হয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি উল্লেখ করে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা সদস্যরা এখনও শপথে বহাল রয়েছে। মঙ্গলবার গুলশানে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতাদের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বহিষ্কৃত নেতারা দাবি করেন, কাউন্সিলের মাধ্যমে দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হোক। আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, রাতের অন্ধকারে জোর করে সিগনেচার নিয়েছিলেন জিএম কাদের। তখন এরশাদ সাহেব ছিলেন খুবই অসুস্থ। গণতান্ত্রিক পার্টির কেউ রাতের অন্ধকারে ক্ষমতা হস্তান্তর করে না। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দল থেকে অব্যাহতি পাওয়া মহাসচিব মুজিবুল হক চুন্নু, এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবুল হোসেন বাবলা সহ আরও অনেকেই। 24-এর 8 জুলাই কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী ঢাকা সহ সারা দেশ। দাবি আদায়ে শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক এবং সেই সঙ্গে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। আর আন্দোলনের গতি বাড়াতে এই দিনই নাহিদ ইসলামকে প্রধান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে 65 সদস্যের সমন্বয়ক টিম গঠন করে আন্দোলনরতরা। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখব বিস্তারিত। গণ অভ্যুত্থানের বছর রক্তাক্ত 24 জুলাইয়ের শুরু থেকেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। কোটা বাতিলের দাবিতে 24-এর 8 জুলাই বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের নানা কর্মসূচি। সকাল থেকেই ঢাকা সহ সারা দেশের বিভিন্ন পয়েন্টে চলে অবস্থান কর্মসূচি।
এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজার, চাংখারপুল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। অন্যদিকে সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, জিরো পয়েন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর এবং আগারগাঁয়ে অবস্থান নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও ঢাকার বাইরে রাজশাহী, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এক বছর পর সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেদিন পুলিশের বাধা ও ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করেই বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় 3টার দিকে ব্লকেট দিল, আমরা কিন্তু 11টার দিকেই সায়েন্স ল্যাব ব্লকেট করে দিতাম। তো 8 তারিখে আমরা হচ্ছে প্রথম শাহবাগ আটকে রাখি। এখানে আপনারা মানে দেখছেন যে ওদিন বেশ কয়েকটা জায়গায় ব্লকেট প্রথম শুরু হয়। এভাবে মূলত হচ্ছে যখন এই ব্লকেটের বিষয়টা আসে তখন হচ্ছে আরেকটা ধাক্কা লাগে আমাদের। আল্লাহর রহমতে আমরা এটাকেও ওভারকাম করতে সক্ষম হই। ক্রাউড অনেক বড় থাকার কারণে এবং একটু সামান্য ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ তাদের জায়গা ছেড়ে দেয়। এরপরে শাহবাগের দখল আমরা নেই। 8 তারিখে যে মিছিল বের করি, আমরা হচ্ছে যে সায়েন্স ল্যাব ব্লক করি এবং হচ্ছে যে নীলক্ষেত পর্যন্ত আমরা ব্লক করি। সেখানে নীলক্ষেতে অবস্থান করলে আমাদের উপর পুলিশ হামলা চালায়। আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিতে এদিন প্রথমবারের মতো 65 সদস্যের সমন্বয় টিম গঠন করেন আন্দোলনকারীরা। আমরা হচ্ছে সমন্বয় কমিটি গঠন করলাম, যে এখানে আন্দোলনে প্রত্যেকে সমন্বয় করবে। যারা যারা দায়িত্বপ্রাপ্ত হবে তাদের কাজ হবে সকলকে সমন্বয় করে সকলকে সাথে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তোলা। বাটা সিগন্যাল থেকে একবার হচ্ছে ধানমন্ডি 2 থেকে এদিক দিয়ে হচ্ছে আমাকে স্পাই হিসেবে ব্যবহার করেছে আর কি। অর্থাৎ আমি লুঙ্গি পরে একটা হচ্ছে হালকা একটা টি শার্ট ছিল, এটা পরে আমি ছিলাম, মানে কি হচ্ছে খালি তা দেখা আর কি, ইনফরমেশন করা আর কি। এছাড়াও অনলাইনে অফলাইনেও ব্যাপক গণসংযোগ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। 8 জুলাই কোটা আন্দোলনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল শিক্ষার্থীরা। এদিন ঢাকা এবং ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একত্রিত করে সমন্বয় টিম গঠন করেছিল আন্দোলনকারীরা। ফলে গতি বেড়েছিল আন্দোলনের। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত বাংলাদেশিদের দ্বিতীয় দলটি দেশে ফিরেছে। মঙ্গলবার 32 জনের এই দলটি সংযুক্ত আরব আমিরাত হয়ে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের চোখে মুখে স্বস্তির ছাপ দেখা যায়। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, দেশে ফিরতে ইচ্ছুক এই বাংলাদেশিরা প্রথমে সড়ক পথে ইরানের রাজধানী তেহরান থেকে মাশহাদ শহরে যান। সেখান থেকে তারা বিমানযোগে সংযুক্ত আরব আমিরাতের শারজা এবং পরে শারজা থেকে অন্য একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন। এই পুরো প্রত্যাবাসন প্রক্রিয়াটি তেহরানের বাংলাদেশ দূতাবাস নিবিড়ভাবে সমন্বয় করেছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় এর আগেও একদল বাংলাদেশিকে ইরান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। 3 দফা দাবি বাস্তবায়নের রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মঙ্গলবার বেলা 11টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনের কারণে 2 ঘন্টা ক্লাস পরীক্ষা বন্ধ রাখেন। বলেন, কোটার মাধ্যমে ডিপ্লোমা থেকে সরাসরি 9ম গ্রেডে পদোন্নতি বাতিল করতে হবে। ইঞ্জিনিয়ারিংয়ের 9ম গ্রেড বা সম্মান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক ছাড়া যারা প্রকৌশলী পদবি ব্যবহার করছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবিও করেছেন শিক্ষার্থীরা। বৈষম্য নিরসনে আমাদের 3 দফা দাবি পেশ করছি। ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং স্নাতক ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা আমাদের দাবিগুলো আদায় করে রাজপথ থেকে যাব। ফেনীতে 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। সোমবার সকাল 9টা হতে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত এই 24 ঘন্টার হিসেবেই বৃষ্টিপাত। ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহিন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাড়ছে সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম এই তথ্য নিশ্চিত করেন। শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। আর এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 15টি স্থাপনা।
ভাঙন রোধে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গেল ৭ জুন ভোররাতে পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাঁধের ১০০ মিটার অংশ সহ পাশের আরও একটি স্থানে ভাঙন শুরু হয়। বাঁধের ২৫০ মিটার অংশ নদীতে তলিয়ে যায়। এরপরই ক্ষতিগ্রস্ত স্থানে নতুন করে জিওব্যাগ ডাম্পিং করে পানি উন্নয়ন বোর্ড। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার বিকেলে ভাঙন দেখা দেয় জাজিরার মাঝিরঘাট এলাকার পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধে। স্থানীয়রা জানান এক মুহূর্তেই নদীগর্ভে চলে যায় বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত ১৫টি স্থাপনা। ভাঙনের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয় আরো 10টি দোকানপাট। এমন প্রেক্ষাপটে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ২০-৫০টা ঘর ছিল, সব ১ ঘন্টার ভেতরে সব নিলাম হয়ে গেছে। একটা বালিশ খাটাও কেউ বাই করতে পারেনি, নগদ বিল্ডিং হয়ে গেছে। মানে 10 মিনিট টাইম নিচে যাস, শ্রমিক পাইবো কিভাবে? এখন মনে করেন যার হার নিরাপত্তা নিয়ে বাঁচতে পারতেছে না, কেউ মনে করেন ঘরেতে বের হবে এই সুযোগটাও পাইতেছে না। সে কত খুব নেয় নাই ওই যেটু ভাঙ্গে ওটুই একটু নেয়, যেটু ভাঙ্গে ওটুই করে। এছাড়া পুরা নদীটাই ২০-৪০ হাত করে খারি পার দিয়া। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভাঙন রোধে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। এখন যেটা পদক্ষেপ, জরুরি আপৎকালীন যে কাজটা আমরা করি তার আওতায় আমরা কাজটা করব। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। ২০১০-১১ অর্থ বছরে ১১০ কোটি টাকা ব্যয়ে জাজিরার পদ্মা সেতু পূর্ব পাশ থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি 0 পয়েন্ট পর্যন্ত ২ কিলোমিটার ভাটিতে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বাজারে আবারও কমলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ১,৫৭৫ টাকা। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৭০,৫৫১ টাকা। বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট থেকে শুরু করে সনাতন পদ্ধতির রূপার দাম আগের মতোই অপরিবর্তিত থাকছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। তবে দর্শক, শেষ করার আগে জানিয়ে দিতে চাই দেশে করোনা ভাইরাস এবং বিভিন্ন সংক্রমণের হার বাড়ছে। তাই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন সেফনিল ফেস মাস্ক। ধন্যবাদ সবাইকে।